চোখ ধাঁধানো অফারে এই ভ্যালিতে বিনিয়োগ করে নিঃস্ব হাজার হাজার গ্রাহক। টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়, যে কোনো মূল্যে উদ্ধারের পরামর্শ অর্থনীতিবিদদের। মিশরের পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, উজবেকিস্তান। ইউরোপেও নতুন রুট চালুর পরিকল্পনা বাংলাদেশের। পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জে বিলীন হচ্ছে বসত বাড়ি সহ ফসলি জমি। হুমকিতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরও। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মাত্র 50 থেকে 100 টাকায় মিলছে বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল মেরিকার কসমেটিক্স। রাজধানীতে ভেজাল কারখানার সন্ধান, ছড়িয়ে পড়ছে সারা দেশে, আটক এক। এবং হু হু করে বাড়ছে ডিম ও মুরগির দাম। এক মাসের ব্যবধানে সোনালী মুরগির দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত, ঊর্ধ্বমুখী ব্রয়লারের দরও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চোখ ধাঁধানো অফার আর আকর্ষণীয় পণ্যের কারিশমায় ই কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন কয়েক লাখ গ্রাহক। কিন্তু প্রতিষ্ঠানগুলোর প্রচারণায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন হতাশা আর ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। অর্থনীতিবিদরা বলছেন, অভিযুক্তদের গ্রেফতারি সমাধান নয়, যে কোনো মূল্যে বিনিয়োগের টাকা উদ্ধারের পরামর্শ দিয়েছেন তারা। কাজল আবদুল্লাহর রিপোর্ট। রাজধানীর নড্ডাপাড়ার বাসিন্দা রকি বড় পর্যায়ে বিনিয়োগ করে ব্যবসা করার সামর্থ্য না থাকায় বেছে নিয়েছিলেন ই কমার্স খাতে বিনিয়োগ করে কিছু আয় করার। কিন্তু প্রতারণার ভেলকিবাজিতে এখন মূল টাকা ফেরত পাওয়া নেই দুশ্চিন্তায় সে। প্রফিট তো আর পাবো বলে আশা করি না, কিন্তু হচ্ছে যে ৫,০০০ টাকাগুলো যাতে পরিশোধ করতে পারি, সেজন্য আমাদের আসলে মূল টাকাটাই দরকার। তার মতো এ পাড়ার আরও রয়েছে তানজিল, রাফি সহ কয়েকজন তরুণ, যারা একটি প্রতিষ্ঠানেই করেছেন প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ। টাকাগুলো সব ঋণ করে আনছিলাম, তো এখন মনে করেন যে আমার উপরে প্রচুর প্রেশার। শুধু আমার না, তো আমাদের এখানে আমরা স্টুডেন্ট আছি প্রায় ৬-৭ জন, এভারেজে সবার মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। তো ওনার দিকে তাকে আমরা টাকাগুলো দিয়েছি। ২-৪ মাস ৫ মাস সময়ের মধ্যে যদি আমাদের মূল টাকাটা আমাদের দিয়ে দেয়, তাহলে অন্তত আমরা বাঁচার একটু ইচ্ছা জাগতে পারে। প্রতারণার এ কৌশল নতুন নয়, প্রায় ২ দশক ধরেই চলছে এমন ভুঁইফোর প্রতিষ্ঠানের গড়ে ওঠার দৃশ্য। অর্থনীতিবিদরা বলছেন, এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় খাত ই কমার্স, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। গ্রাহকদের টাকা উদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেয়ারও তাগিদ দেন তারা। দ্বিপাক্ষিক আস্থার বিষয়টা আছে। একটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা, যারা ভাবছে এই প্ল্যাটফর্মে ইউজ করবে, তারা এখন একটু হেজিটেট করবে যে তাদের উপর জনগণ কি আস্থা রাখবে। টাকাটা উদ্ধার করা যাবে না এই কথা থেকে এই অনুমান ধরে বসে থাকলে চলবে না, টাকা উদ্ধার করার চেষ্টা করতে হবে। শুধু আইনি কাঠামো নয়, ই কমার্স খাতের প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের মতো দৈনিক অর্থ লেনদেনের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। শেষের দিকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্যদিকে মালদ্বীপ ও শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপে নতুন রুটে বিমান চালুর চিন্তা করছে বাংলাদেশও। নতুন গন্তব্যে ফ্লাইট চালু করতে দেশি বিদেশি উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তবে বিমানবন্দরের সক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে হবে, এমনটাই তাদের মত। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অর্থনৈতিক উন্নতির সঙ্গে ভ্রমণেও বিমানে চড়ার আগ্রহ বাড়ছে দেশের মানুষের, বাড়ছে কাজের সন্ধানে দেশের বাইরে যাওয়া মানুষের সংখ্যাও। সেই সাথে অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেও ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। প্রায় ২ দশক পর বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চালুর ঘোষণা দিয়েছে মিশর। ঢাকায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজও। ২০০২ সালের পর বিমান যোগাযোগ চালু করতে চায় উজবেকিস্তান। একইভাবে মালদ্বীপ, কলম্বোর পাশাপাশি ইউরোপেও নতুন রুট চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশও। এভিয়েশন মার্কেট বাংলাদেশে যেটা আছে, সেটা আমি বলবো যে একটা পৃথিবীর অনেক দেশে যে অনেক বড় একটা মার্কেট আছে, বাট দুঃখজনক হচ্ছে মার্কেট শেয়ার আসলে আমাদের বাংলাদেশি ক্যারিয়ারগুলো ইনক্লুডিং বাংলাদেশ বিমান, প্রাইভেট এয়ারলাইন্স হিসাবে ইউএস বাংলা, আমরা আসলে সেভাবে পর্যাপ্ত মার্কেট শেয়ার নিতে পারি নাই, যেটা ফরেন ক্যারিয়ারের কাছে অলমোস্ট 70% মার্কেট শেয়ার আছে, আর আমাদের বাংলাদেশি ক্যারিয়ারের কাছে আছে 30%-এর কাছাকাছি। প্রথমবারের মতো বাংলাদেশে একটা এয়ারলাইন্স কলম্বো এবং মালয়েতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সাথে আমাদের ইন ফিউচারে আমাদের আসলে এই কোভিডকালীন সময়ের জন্য আমাদেরকে কিছুটা প্ল্যানের ভিতরে আমাদের চেঞ্জ আনতে হয়েছে।
আমরা ইউরোপের বেশ কিছু ডেস্টিনেশন ইতিমধ্যে কাজ শুরু করেছি। নতুন রুটে ফ্লাইট চালু হলে এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, তবে এজন্য বাড়াতে হবে বিমানবন্দর পরিচালনায় আন্তর্জাতিক মানের দক্ষতা, এমন মত এভিয়েশন বিশেষজ্ঞদের। এখন কিন্তু অনেক বিদেশি এয়ারলাইন বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এটা কিন্তু আরও বাড়বে। বৈদেশিক আয়ের সংস্থান আরও বাড়তে পারত, কিন্তু আমাদের এই সীমাবদ্ধতার কারণে, এয়ারপোর্টের হ্যান্ডলিং ক্যাপাসিটি সীমাবদ্ধতার কারণে এই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। প্যাসেঞ্জারদেরকে ওয়েটিং টাইম, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এটার জন্য যে ধরনের সক্ষমতা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থাকা দরকার, আমার মনে হয় সেখানে যথেষ্ট অপ্রতুলতা আছে। এখন যদি আবার নতুন করে আরও বেশ কিছু এয়ারলাইন অপারেট করে, তাহলে সেই ক্ষেত্রে এই ফ্যাসিলিটি কিন্তু অপ্রতুল হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে 16টি দেশে, আর বেসরকারি নভো এয়ার একটি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে 9টি দেশে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল, মেরিকা কিংবা বায়ো অ্যাকোয়ার মতো পার্লারের দামি প্রসাধনী সামগ্রী পাওয়া যায় মাত্র 50 থেকে 100 টাকায়। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে সব তৈরি পণ্য ছড়িয়ে পড়ছে রাজধানীসহ বিভিন্ন শহরের পার্লার, সেলুন আর স্পা সেন্টারগুলোতে। সম্প্রতি রাজধানীতে গোয়েন্দা পুলিশ এমন একটি ভেজাল কারখানার সন্ধান পায়, আটক করা হয় মালিককে। তোহা খান তামিমের রিপোর্ট। ত্বক বা চুলের যত্নে কিংবা রূপসজ্জায় পার্লার বা সেলুনের শরণাপন্ন হন মানুষ। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সাধারণত যাচাই করা হয় না পণ্যের মান, আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এমন একটি কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ, যেখানে তৈরি করা হয় স্পা সেন্টার ও পার্লারে ব্যবহৃত নকল প্রসাধনী। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের বডি লোশন, হেয়ার স্পা ক্রিম, হোয়াইটনিং লেজার ফেস প্যাক সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য জব্দ করা হয়। আটক করা হয় মূল কারিগরকে। পুরান ঢাকা থেকে পণ্যের চাহিদা অনুযায়ী কেমিক্যাল নিয়ে আসেন ব্যবসায়ীরা। কারখানায় বিশেষ মেশিনে প্রক্রিয়ার পর বোতলজাত করা হয়। পরে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। এসব ভেজাল পণ্য ব্যবসায়ীরা কারখানা থেকে সরাসরি নিয়ে যান পুরান ঢাকার চকবাজারে। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন বড় পার্লার, সেলুন ও স্পা সেন্টারগুলোতে। কেমিক্যাল দিলে আমরা গ্যালানে বরালে আসে আর মিক্সার করে বাসায় বানাই। লেবেলটা আমরা ফ্রেশ করে লই, আর কোটাগুলো যে চোখে পাওয়া যায় অন্য কিছু বানায় লই, ডাইস বানায় লই। পুলিশ বলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোর পার্লারে দেদারসে ছড়িয়ে পড়ছে এসব নকল পণ্য। পার্লারের যারা ভোক্তা, যারা পার্লার ব্যবহার করতে যায়, তারা তো আসলে তাদেরকে কি ধরনের প্রসাধনী দিচ্ছে, ব্যবহার করছে, এটা তো আসলে যাচাই বাছাই করার সুযোগ থাকে না। তো যার কারণে তাদেরকে এই সমস্ত নকল প্রসাধনী দিয়ে তাদেরকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্টের কারণে দেখা যায় যে দীর্ঘদিন যারা পার্লার ব্যবহার করে সে সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল নির্ভর এসব ভেজাল প্রসাধনী ব্যবহারে চর্মরোগ, ত্বকের ক্যান্সার সহ বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বাজারে হু হু করে বাড়ছে ডিম ও মুরগির দাম। এক মাসের ব্যবধানে সোনালী মুরগির দাম বেড়েছে 80 থেকে 100 টাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, জাফর, আপনি জানেন যে দৈনিক খাবার তালিকায় সহজে প্রোটিনের অর্থাৎ আমিষের যোগান দেওয়ার জন্য কিন্তু প্রতিটি মানুষই বাজারে এসে মুরগি এবং ডিমের দোকানে আসেন, যেন তারা এই সহজে যে প্রোটিনের প্রাপ্যতা, পরিবারের যে প্রোটিনের চাহিদা সেটা মেটাতে পারেন। কিন্তু সেই প্রোটিনের বাজারেও ঊর্ধ্বমুখী যে দামের প্রবণতা, সেই প্রবণতায় কিন্তু হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের, ভোক্তাদের। তো আমরা এখন আছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। এখানে এসে আমরা যেটা দেখেছি যে এবং বিক্রেতাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় এক মাস ধরে মুরগির দাম হু হু করে বাড়ছে বলা যায়, অর্থাৎ প্রতি সপ্তাহে বাড়ছে, একদিন দুই দিন পরপরই বাড়ছে, কিংবা লাগাতার 2-3 দিন একসাথে দাম বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে এই বাজারে দেখি যে দেশি মুরগির দামটা কিন্তু মোটামুটিভাবে গত এক মাস ধরে 400 থেকে 420 টাকার মধ্যেই আছে। এই যে দেশি মুরগির সরবরাহ এবং যোগানের তেমন কোনো তারতম্য হয়নি এবং দামেরও খুব একটা বেশি তারতম্য হয়নি। কিন্তু সোনালী মুরগির দাম কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে এক মাসের মধ্যে, প্রায় বলা যায় 80 থেকে 100 টাকা বেড়ে গেছে। আমরা আজকের এই বাজারে 1 কেজি ওজনের যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে বা যে আকারের সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, সেই মুরগিটা কিন্তু গত সপ্তাহেই বিক্রি হয়েছে 240 থেকে 250 টাকায়, তার আগের সপ্তাহে বিক্রি হয়েছে 220 থেকে 230 টাকা এবং তার আগের সপ্তাহে অর্থাৎ এক মাস আগে বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকার মধ্যে। তো দেখা যাচ্ছে যে
এক মাসেই কিন্তু 80 থেকে 100 টাকা বেড়ে গেছে এই সোনালী মুরগির দাম। একই সাথে কিন্তু ব্রয়লার মুরগিরও দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগির দাম আজকে এই বাজারে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা। গত সপ্তাহে যেটা ছিল 135 থেকে 40, তার আগের সপ্তাহে ছিল 130 থেকে 35 এবং তার আগের সপ্তাহে 125 থেকে 30 টাকা। এবং এই যে দাম বৃদ্ধির কারণ কিন্তু আমরা যে বিক্রেতাদের কাছে থেকে কিন্তু সবসময় একই কথাই শুনে থাকি যে তারা বেশি দামে কিনছেন এবং তারা যখন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে জানতে চান তারা বলেন এখন চাহিদা বেড়েছে। তো চাহিদা বেড়ে যাওয়ার তাদের কাছে যৌক্তিক কিছু কারণ তারা মনে করেন, যেগুলো আমাদেরকে বলেছেন যে এখন করোনার পরে হঠাৎ করে বিয়ে শাদী সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দিয়ে বেড়ে গেছে, যার জন্য কমিউনিটি সেন্টারগুলোতে এই যে মুরগির সরবরাহ অর্থাৎ মুরগির চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে এবং তারই প্রভাব আসলে এই বাজারে পড়েছে। এবং একই সাথে কিন্তু ডিমের বাজারেও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। ডিমের বাজারে কিন্তু আমরা দেখেছি দেশি মুরগির ডিম কিন্তু 1 মাসের ব্যবধানে প্রায় 30 টাকা বেড়ে গেছে ডজনে। তো সবকিছু মিলে রাজধানীর এই বাজার থেকে মুরগি ও ডিমের দরদাম নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। জাফর, গত কয়েকদিন ধরে হঠাৎ বেড়েই চলা মুরগি ও ডিমের দামের সবশেষ খবর জানাতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনের কবলে পড়েছে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা, বসত বাড়ি ও ফসলি জমি। ভাঙন কবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পদ্মার ভাঙনে এভাবেই বিলীন হয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধানকরা ও সরিষাবন গ্রাম। গ্রাস করে নিচ্ছে বসত বাড়ি, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ। পদ্মার থাবার হুমকিতে পড়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও। সরিষাবন গ্রামের সালাম ব্যাপারী ও শাহিদা বেগম দম্পতি নতুন ঠিকানা পেয়ে তা হারাতে বসেছেন, তাই আধা পাকা ঘরটি ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘরটার ভিতরে আমি থাকতে পারলাম না, 6 মাস হয় ঘরে থাকছি। এরপরে নদীতে ভাঙতে আছে, এদিকে কোনো প্রশাসন কোনো কিছু করে না। এমন দুর্যোগের সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনকেও পাশে না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া এলাকার প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলেও দেখার জন্য নেই কেউ। বালিগাঁও চিকুন খালে 30 লাখ টাকা খরচ করতেছে, লাখ লাখ টাকা ওই জায়গায় নষ্ট করতেছে, কিন্তু এই জায়গায় তো একটা বস্তা ফালানোর দরকার। গরু পশু যা আছে সবকিছু আমাদের লইয়া অসহায় আছে আর কি। স্কুল, আমাদের বিটা আমরা যেখানে রয়েছে এগুলো সবই ভেঙে গেছে, নদী নিয়ে গেছে। ভাঙন ঠেকাতে 446 কোটি টাকার স্থায়ী প্রকল্প গ্রহণ করেছে সরকার। আপৎকালীন 1,80,000 বালুর বস্তা ফেলার টার্গেট নিয়ে ফেলা হয়েছে 1,60,000 বস্তা। মুন্সিগঞ্জ জেলার মধ্যে প্রায় 1,80,000 জিও ব্যাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার চেষ্টা করতেছি। এর মধ্যে 1,60,000 প্লাস জিও ব্যাগ কাজের বাস্তবায়ন হয়ে গেছে, আর বাকি কাজগুলো আমরা আশা রাখতেছি 7-10 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। গত 30 বছরে পদ্মার অব্যাহত ভাঙনে টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলার 58 গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পদ্মার এই রুদ্র মূর্তি চলছে গ্রামটিতে, সেখানে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। মুন্সিগঞ্জের ধানকরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। হবিগঞ্জের শায়েস্তানগর মাছের বাজারে দেশীয় মাছ কিনতে প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ। ভোর থেকেই পাইকারি ও খুচরা ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এ বাজার। তবে চাহিদার তুলনায় জায়গা কম হওয়া বেচাকেনায় সমস্যা হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা। রাশেদ আহমেদ খানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই ক্রেতাদের পদচারণায় জমে ওঠে হবিগঞ্জের শায়েস্তানগর মাছের বাজার। শিং, মাগুর, রুই, কাতলা, মৃগেল, শোলসহ দেশি সব ধরনের মাছ ওঠে এ বাজারে। বর্তমানে সরবরাহ বেশি হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় দাম অনেকটাই কম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা পাইকারি ও খুচরা মাছ কিনতে আসেন জেলার বড় এই মাছ বাজারে। এইখানে মাছের গুণমান ভালো, দেশীয় মাছ সব কিছু পাওয়া যায়, বোয়াল, রুই, কাতল, বিভিন্ন ধরনের মাছ ইত্যাদি পাওয়া যায়। এইখানে বিক্রি করে আমরা মাশাআল্লাহ লাভবান। মাছ সরবরাহ বেশি হচ্ছে, মাছের রেট কম, দেশের বিভিন্ন জায়গায় এখন মাছ এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে বিভিন্ন পাইকার আসে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, ঢাকাতে পাইকার আসে। এখানে প্রতিদিন প্রায় 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। বাজার সম্প্রসারণ করা হলে ব্যবসায়ীরা আরো স্বস্তিতে বেচাকেনা করতে পারবেন বলে মনে করেন বাজার কমিটির এই কর্মকর্তা। যতটুকু জায়গার প্রয়োজন, ওই অতটুকু জায়গা নাই, আমাদের জায়গার প্রয়োজন। এখন প্রশাসন যদি জায়গার ব্যবস্থা করে দেন, সুবিধা করে দেন,
তবে আমরা একটু শান্তিতে ব্যবসা করতে পারবো। হবিগঞ্জ জেলায় ছোট বড় হাওর রয়েছে 156টি। এসব জলাশয় থেকে ধরা মাছ বিক্রি করে বছরে শতাধিক কোটি টাকা আয় হয় জেলেদের। সময় সংবাদ, হবিগঞ্জ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ, তবে কমেনি দাম। এবার পর্যাপ্ত পরিমাণে আলু মজুদ থাকায় প্রকারভেদে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উঠতে শুরু করেছে শীতকালীন নতুন সবজি। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ভোর থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় কৃষকেরা উৎপাদিত সবজি নিয়ে আসেন শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। সারি সারি সবজি সাজিয়ে শুরু হয় বেচা কেনার হাকডাক। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেড়েছে সব ধরনের সবজি সরবরাহ, তবে কমেনি দাম। শীতকালীন নতুন সবজি বাঁধাকপি ও মূলার পাশাপাশি অন্যান্য শাকসবজিও বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিভিন্ন জায়গা থেকে মালটাল নিয়ে আসতেছে। করোনা কালের থেকে এখন একটু বেচাকেনিটা বাড়ছে। আলু 10 হইতে 12 টাকা, আর কচু 8 হইতে 10 টাকা। মূলা আসছে, পাতাকপি আসছে, তবে শীত বাড়ার সাথে সাথে এটার দাম কমে যাবে। যেমন বর্তমানে ফুলকপি, বাঁধাকপি বাজারে চলতেছে 90 টাকা, 95 টাকা কেজি চলতেছে। এদিকে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা দরে। আর একটু বেশি দামে বিক্রির আশা ব্যবসায়ীদের। আলুর বাজার অবস্থা খুব খারাপ। এবার পর্যাপ্ত পরিমাণ আলু আছে, যার কারণে কিনা বেচাও নাই। আলুর দাম যদি কিছুটা খালি বাড়তি থাকতো, যে সবজিটা আমাদের বিক্রি হচ্ছে এখানে 15 থেকে 20 লক্ষ টাকা, এই 15-20 লক্ষ টাকা সবজি আজকে একটু বাজারটা ভালো থাকলে বিক্রি হতো 30 থেকে 35 লক্ষ টাকা। বর্তমানে এই পাইকারি বাজারে প্রতিদিন 15 থেকে 18 লাখ টাকা পর্যন্ত সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। হিলি স্থলবন্দর দিয়ে ফের বেড়েছে ভারত থেকে পাথর আমদানি। একই সঙ্গে কমেছে সব ধরনের পাথরের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ জাফর। হিলি স্থলবন্দর দিয়ে সম্প্রতি পাথরের আমদানি বৃদ্ধি পেয়েছে ভারত থেকে। লকডাউনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে সরকারের বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন মেগা প্রকল্পে যে উন্নয়নমূলক কাজ চলছে, এরই অংশ হিসাবে কিন্তু এখানে পাথরের ব্যাপক একটা চাহিদা বেড়েছে এখানে হিলি স্থলবন্দরে। লকডাউনের আগে যদি স্থলবন্দরগুলি চালু ছিল, কিন্তু পাথরের আমদানি কিন্তু অনেকটা কম ছিল আমরা লক্ষ্য করেছিলাম। তো বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে পাথরের আমদানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি এর আগে 20 থেকে 30 ট্রাক পাথর আমদানি হলো, বর্তমানে আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে 50 থেকে 90 ট্রাক পর্যন্ত প্রতিদিন গড়ে পাথরের আমদানি হচ্ছে। পাথরের আমদানি বেশি হওয়ার কারণে এখানে পাথরের দামটাও কিন্তু আমরা কম লক্ষ্য করেছি। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে এর আগে যেমন কম পাথর ঢুকতো, তখন 3900 টাকা পার মেট্রিক টন তারা পাথর বিক্রি করতো। বর্তমানে আজকে যদি দামটা বলি, আমি আজকে কথা বলেছি, তারা বলছেন যে 3700 টাকা পার মেট্রিক টন পাথর তারা বিক্রি করছে। পাথরের যেমন চাহিদা বেড়েছে, পাথরের দামটা তেমন কমেছে, তেমন ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তো ব্যবসায়ীরা একটা কথা যেমন বলছেন যে পাথরের যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ, সে তুলনায় কিছুটা কম হচ্ছে, কারণ এখনও পুরোপুরি দমে কিন্তু এখনও শুরু হয়নি, যে রাস্তাঘাটগুলি কিন্তু এখনও শুরু হয়নি। হয়তো সেখানে পাথরের পর্যাপ্ত তাদের এখানে সাপ্লাই অর্ডার আছে, সেক্ষেত্রে পাথরের কিন্তু এখানে চাহিদাও রয়েছে। একটি বিষয় আপনি জানিয়ে রাখি যে পাথর আমি দাঁড়িয়ে আছি এখানে, এটা মূলত পাথরের একটা পয়েন্ট। এখানে হাজার হাজার পাথর কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে আমি একটা তথ্য জানিয়ে রাখি, গত 7 দিনে হিলি স্থলবন্দর দিয়ে 521 ট্রাক ভারতীয় পাথর আমদানি হয়েছে, যেখানে 26,350 মেট্রিক টন পাথর কিন্তু এখানে এসেছে। তো হিলি স্থলবন্দর থেকে পাথরের আমদানি এবং বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে। জাফর। শফিকুল ইসলাম শফিক যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি রপ্তানির বিষয়ে বিস্তারিত। কুয়েতের বিভিন্ন এলাকায় হঠাৎই বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশি হেফাজতে আছেন কয়েকদিনে গ্রেফতার হওয়া বিভিন্ন দেশের 2 শতাধিক অভিবাসী শ্রমিক। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, কোম্পানিগুলো যদি যথারীতি শ্রমিকদের আকামা নবায়ন করে, তাহলে কোনো শ্রমিকই অবৈধ হবেন না। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। কুয়েতে প্রায় 1.5 লাখ অবৈধ শ্রমিক রয়েছেন, যাদের অনেকেরই আকামা নেই। এদের মধ্যে কিছু সংখ্যক আবার মালিকের বাসা থেকে কিংবা কোম্পানি থেকে পালিয়ে নিখোঁজ। প্রতিদিনই কুয়েতের কোনো না কোনো এলাকায় প্রশাসন হানা দিয়ে অবৈধ শ্রমিকদের গ্রেফতার করছেন।
এরই মধ্যে কুয়েতের বেনিদ আল গার এলাকায় 96 জন, আহমেদি ও মোবারক আল কবির এলাকায় গত দুদিনে 430 জন এবং হাওয়াল্লি এলাকা থেকে 118 জন অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানায়। করোনা মহামারীর জন্য গত এপ্রিল মাস থেকে অবৈধ শ্রমিকদের জরিমানা দিয়ে আকামা নবায়ন ও দেশে চলে যাওয়ার সুযোগ দিলেও অনেকেই কুয়েত ছাড়েননি। এদিকে সাধারণ প্রবাসীদের দাবি, শ্রমিকরা অবৈধ হয়ে কুয়েতে আসে না, কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতায় আকামা নবায়ন না করার কারণেই শ্রমিকরা অবৈধ হয়ে যান। বিভিন্ন ক্যাটাগরির বিষয় নিয়ে এখানে আসে, তারা বিভিন্ন অজুহাত দেখায়, বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা দাবি করে। এই টাকাগুলি এই শ্রমিকরা পরিশোধ করতে পারেন না দিদায় তারা অবৈধ পন্থায় চলে যায়। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে প্রায় 15,000 আকামাবিহীন। তাদের এই সমস্যার সমাধানে শিগগিরই বাংলাদেশ সরকার ও দূতাবাসের কার্যকর পদক্ষেপের দাবি প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের ভিড়। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক। এ বিষয়ে আরও জানাতে সৈকতের 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, সাগরকন্যা কুয়াকাটা দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে সমুদ্র সৈকত কুয়াকাটা সহ দেশের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে। এরপর গত মাসের 19 আগস্ট সাগরকন্যা কুয়াকাটাকে খুলে দেওয়া হয়। বড়ি আবহাওয়া, সমুদ্রের নোনাজল, প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগ করতে সমুদ্র সৈকত কুয়াকাটায় হাজারো পর্যটক ঢল নেমেছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় স্বাভাবিক দিনের চেয়ে পর্যটনের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে সৈকতে নেমেছে দেশ বিদেশ থেকে আসা হাজারো পর্যটক। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পর্যটকদের একটি দল রয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা। কেউ ঘোড়ায় চড়ে, কেউ সৈকতে সাগরে ঢেউর সাথে গোসল করে উল্লাস মেতেছেন, কেউ প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা আগের বা বেশি উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। এমন দৃশ্যে আবার নিজ নিজ হাতে থাকা স্মার্টফোনে তারা সৌন্দর্যকে স্মার্টফোনে তারা ফ্রেমে বন্দি করে নিয়েছেন। আমি একাধিক পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে তারা যে ঘরে বন্দি অবস্থায় ছিল, তাই একটু নিজেকে একটু আনন্দ উপভোগ করতে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে সমুদ্র সৈকত কুয়াকাটায় আসেন। কারণ সমুদ্র সৈকত কুয়াকাটায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়, তাই এখানে পর্যটকদের জন্য একটি আলাদা আকর্ষণ রয়েছে। গঙ্গামতির চরে সকাল থেকে সূর্যোদয় দেখা যায় এবং কুয়াকাটা 0 পয়েন্ট সি বিচ থেকে সূর্যাস্ত দেখতে পারে এই পর্যটকরা। আমি কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেশ্বরের কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে কুয়াকাটার যে পর্যটকরা আসছে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে হোটেলে রাখতে, সরকারি নির্দেশ অনুযায়ী 50% মধ্যে তাদেরকে আমরা হোটেলে রাখি। কুয়াকাটা টুরিস্ট পুলিশ অ্যাসোসিয়েশনের সাথে টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে পর্যটকদের নিরাপত্তাতে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এই ছিল পর্যটকদের কুয়াকাটার টুরিস্টের আমার কাছে সর্বশেষ। পটুয়াখালীর কুয়াকাটা থেকে সেখানকার পর্যটকদের ঘোরাফেরার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চোখ ধাঁধানো অফারে এই ভ্যালিতে বিনিয়োগ করে নিঃস্ব হাজার হাজার গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়, যে কোনো মূল্যে উদ্ধারের পরামর্শ অর্থনীতিবিদদের। মিশরের পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, উজবেকিস্তান। ইউরোপেও নতুন রুট চালুর পরিকল্পনা বাংলাদেশের। এবং পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জে বিলীন হচ্ছে বসতবাড়ি সহ ফসলি জমি, হুমকিতে বিভিন্ন স্থাপনা, শেষ সম্বল সরিয়ে নেয়ার চেষ্টা। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।